আমার বিয়ের 1 বছর পূর্ণ হতে না হতেই বাবা মা এদিকে বাড়ি থেকে বারবার আমাকে বলতে লাগলো, শিউলি তোর স্বামীকে বল সে না হয় আমরা কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করি, সে প্রবাসে চলে যাক। তাছাড়া দেশে থেকে সে এমন কিছু করতে পারে না যেটা দিয়ে তোর উজ্জ্বল ভবিষ্যৎ হবে। আমি বলতাম, না মা, আমার সবেমাত্র বিয়ে হয়েছে, 1 বছর হলোই না, কিছুটা দিন স্বামীকে কাছে রেখে একটু ঘর সংসার করি না, দেখি না দাম্পত্য জীবনের সুখালাত কেমন। আগেই তোমরা আমার স্বামীকে কেন বিদেশ পাঠাইতে চাও? আমার বাবা মা একই কথা বলে, না না, এভাবে শুধু স্বামীকে নিয়ে পড়ে থাকলে হবে, তাকে প্রবাসে একটু পাঠায় দাও, কিছু টাকা পয়সা ইনকাম করে নিয়ে আসুক। তাছাড়া তোমার স্বামী ভেবেছিলাম যে হয়তো কর্ম করে, তোমার বিয়ের পর এখন দেখছি সে তো একদম অকর্মা, দেশে থেকে কী করে খাবে, আর তোমার উজ্জ্বল ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে। স্বামীর সুখ একটু ত্যাগ করো, তাকে একটু বাইরে থেকে কিছু টাকা পয়সা ইনকাম করে আসতে দাও। আমি ক্রমতেই রাজি ছিলাম না। তারপরে এক পর্যায়ে যেন বাবা মা চাপে পড়ে আমি রাজি হয়ে গেলাম। বাবা মা আমাকে সবসময় একই কথা বলতো যে আমরা টাকা পয়সা দিয়ে তাকে সাহায্য করব বিদেশ যেতে, তুমি এত না করছো কেন? বিদেশে মানুষের স্বামীরা যে থাকে না, তুমি একটু ধৈর্য ধারণ করো, তারপরে তোমার স্বামী টাকা পয়সা ইনকাম করে আসলে তখন দেখবা সুখ জানালা দিয়ে পালাবে না, তখন এই সুখ টিকে থাকবে। তাছাড়া এই স্বামীকে নিয়ে এইভাবে অকর্মা স্বামীকে নিয়ে কতদিন সংসার করবা? আমি তো দেখছি তোমার ভবিষ্যৎ সামনে একদম অন্ধকার। অকর্মা স্বামী, তোমার স্বামী কিছুই করতে পারে না, ওই তোমার বড় ভাসুর আর তোমার শ্বশুরের টাকা পয়সার বলে তোমার স্বামী তোমাকে বিয়ে করছে। মায়ের কথায় একসময় আমি পড়তে গেলাম। মা বাবাকে বলেছিলাম, ঠিক আছে মা, তোমরা যা বলো আর যা করতে চাও তাই করো, আমি আর কী বলবো। কিন্তু আমার খুব ইচ্ছা ছিল আমার স্বামীকে নিয়ে 2-4-5 বছর সংসার করব, একটা বাচ্চা কাচ্চা হবে, তারপর না স্বামীকে বাইরে ছাড়বো। কিন্তু বাবা মা যেন আমার ভবিষ্যৎ ভেবে আমার কাছ থেকে আমার স্বামীটারে প্রবাসে পাঠিয়ে দিতে যাচ্ছে। আমি একটা যৌবনমূর্তি মেয়ে, আমার এই সময় স্বামীর প্রয়োজন ভীষণ। স্বামীর সুখ আহ্লাদ, ঘর সংসার কেমন জিনিস, বাচ্চা কাচ্চা হওয়া, এই সমস্ত স্বপ্ন যেন একদম ভেঙে চুরমার হয়ে যেতে লাগলো। তারপরেও আমি সব কিছু মনের মধ্যে চাপা রেখে বাবা মার কথায় রাজি হয়ে গেলাম, একমত হয়ে গেলাম। আমার শ্বশুরের সামর্থ্য এতটা ছিল না যে হয়তো আমার স্বামীকে আলাদা করে টাকা পয়সা দিয়ে প্রবাসে পাঠাবে, কারণ তার সংসার এমনিতেই ভারী। তাছাড়া তার একটা যুবতী মেয়েও আছে, তাকে বিয়ে শাদী দিতে হবে। এইভাবে চিন্তা ভাবনা করে আমার বাবা মা নিজেরাই টাকা পয়সা সম্পূর্ণ দিয়ে আর স্বামীকে প্রবাসে পাঠিয়ে দিল। আমার স্বামী যা হোক কাগজপাতি কমপ্লিট করে প্রবাসে চলে গেল। আমার জীবন থেকে যেন সব কিছু কেমন যেন এলোমেলো হয়ে গেল। স্বামীর শখ, কত শখ শান্তি, কত স্বপ্ন, স্বামীকে নিয়ে সংসার করব। হয়তো সে অকর্মা ছিল ভালো কথা, তবুও তো তাদের ফ্যামিলিতে একরকম ম্যানেজ করে সবাই মিলে তো চলতেই ছিল। অযথা বাবা মা আমার সুখের জন্য তাকে প্রবাসে পাঠিয়ে দিল। এখন আমার কি হবে? আমি যাই হোক দাঁতে খিমড়ি দিয়ে পড়ে থাকলাম। বাবা মায়ের উপরে আমার কোনো রকম একটু গোস্সা হলো, মন খারাপ হলো, তবুও কী করব? আসলে তারা তো আমার সুখের জন্যই এটা করছে, আর নিজের থেকে টাকা পয়সা দিয়েই তাকে প্রবাসে পাঠাইছে। এখানে আর কি বলবো আমি? যাই হোক, স্বামী আমার প্রবাসেই থাকতে লাগলো। মাঝে মধ্যে ফোন করে, 5 দিন 10 দিন বাদে একদিন ফোন করে আমার সাথে কথা বলে, আর সে দেখেই ভালোই খুশি আছে, বড় মাস্তিতে আছে, টাকা পয়সা ইনকাম করতেছে, তার দিল আত্মা যেন তাজা হয়ে গেছে। আর এদিকে আমি কতটা যে কষ্টে আছি কাকে বুঝাবো? স্বামীকে বললে বলে একটু ধৈর্য ধরো, তোমার বাবা মা ঠিকই করেছে, টাকাই দুনিয়াতে সব, টাকা হলে ভালোবাসাও জোটে, আর টাকা যদি না থাকে ভালোবাসাও জানালা দিয়ে পালায়। স্বামীর কথায় হাসলো, ওইটাই মনের মধ্যে বুঝ নিয়ে চুপ করে শ্বশুর বাড়িতে সংসার করতে লাগলাম। শ্বশুর শাশুড়ির খেদমত আর ননদের নানান রকম আগে কটু কথা শুনতাম, এখন ননদ আর কিছু বলে না। যা হোক, সব মেলে যেন আমি ওই সংসারে পড়ে থাকলাম। তারপরে 1 যায় 2 যায়,
আমার বড় ভাসুর ছিল অবিবাহিত, সে বিয়ে করেছিল না, কিন্তু বড় ভাসুর সংসারে পর্যাপ্ত টাকা পয়সা খরচ করত। এই দিয়ে মনে হয় আমার শ্বশুরের পুরো ফ্যামিলিটা চলতো। আর সেই বলে আমার স্বামীও হয়তো আমাকে বিয়ে করেছে, কারণ আমার ভাসুর মনে হচ্ছে খুবই সৎ। কারণ এই জামানায় কেউ একদম টাকা পয়সা ইনকাম করে সব কিছু কি আর বাবা মার হাতে ধরে দেয়, কিন্তু আমার বড় ভাসুর ঠিক তাই করে। এক পর্যায়ে বড় ভাসুর আমাকে মাঝে মধ্যে বলতো, শিউলি তোমার কি কোনো সমস্যা হচ্ছে বোন? আমি বলতাম, না তেমন কি সমস্যা, আপনি বড় ভাই মানুষ, আপনাকে আর কি বলবো, আসলে যা হবার তা তো হচ্ছেই। একটা মেয়ের স্বামী প্রবাসে চলে গেলে আমি আপনাদের বাড়িতে নতুন বউ, বোঝেন না? আসলে তো একটু সমস্যা হয়। তো কে কার কথা শোনে? ভাসুর আমাকে বলল, শিউলি চিন্তা করো না তুমি, আসলে দেখো না আমিও তো অবিবাহিত ছেলে, কত ধৈর্য দূরে এই সংসারে। আমি যদি বিয়ে শাদী করতাম অনেক আগে করতে পারতাম, এই সংসারের কি হাল হতো। এত আমার একটা অবিবাহিত বোন ঘরে রয়েছে, তারপরে আমার বাবা মা সবাইকে আমার চাকরির টাকায় চলতে হয়। আর আমি যদি পরের মেয়েকে বিয়ে করতাম হয়তো আজকে তাদের এই খেয়ালটুকু হয়তো আমি রাখতে পারতাম না। ভাগ্যিস বিয়ে করিনি। আমি ভাসুরকে প্রশ্ন করলাম, আচ্ছা ভাই আপনি বিয়ে করেননি ভালো কথা, কিন্তু কেন বিয়ে করেননি? আদৌ কি আপনার পরিবারের দিকে তাকিয়ে আপনি বিয়ে করেননি, নাকি আর কোনো প্রবলেম আছে? বড় ভাসুর আমার কথাটা যেন গম্ভীরভাবে মনের মধ্যে নিল, মুখটা ছোট করে মাথাটা নিচু করে বলছে, শিউলি তোমাকে কি যে বলিব না, আসলে তুমি আমার ছোট ভাইয়ের বউ, তবুও এমন একটা প্রশ্ন করলে আমি প্রশ্নটার উত্তর এই মুহূর্তে দিতে পারছি না, আমি পরে তোমাকে একসময় এই প্রশ্নের উত্তর দিব। আমি বললাম, না ভাই এখানে তো আর কেউ নেই, আমি আর আপনিই দাঁড়িয়ে আছি, বলেন না কি সমস্যা। তা না হলে আমি তো রাত্রে একা একাই থাকি, আমার ফোন নাম্বারটা নেন, আপনি আমাকে মোবাইলে এ সমস্ত বলবেন, পারবেন না? বড় ভাসুর বলল, আচ্ছা ঠিক আছে তোমার ফোন নাম্বারটা দাও, আমি রাইতে একসময় তোমাকে এই প্রশ্নের উত্তর দিয়ে দেবো মোবাইল করে। আমি বললাম ঠিক আছে। তারপরে আমি আমার কন্ট্যাক্ট নাম্বারটা আমার বড় ভাসুরকে দিয়ে দিলাম। আর চিন্তা করলাম, এই যুগে এত ভালো মানুষ হয় নাকি, যে সে নিজের জীবনের ভবিষ্যতের চিন্তা না করে পুরা বেতনের টাকাটা তার ফ্যামিলির দিকে বিলাই দিয়ে ফ্যামিলির প্রতি এতটা খেয়াল খুশি রাখছে। আমার স্বামী হয়তো টাকা পয়সার মানুষ হলে এরকম করতো না। যা হোক, বড় ভাসুরকে আমার খুবই ভালো লাগতে লাগলো। এক পর্যায়ে ভাসুর আমাকে একদিন হঠাৎ করে রাত্রে 11টার দিকে ফোন করে বলছে, শিউলি তুমি কি ঘুমাচ্ছ? আমি বললাম, না ভাই আমি ঘুমাই নেই, একটু আগে আপনার ভাই ফোন করছিল বিদেশ থেকে, ওর সাথে কথাবার্তা বলেই মাত্র আমি ফোনটা রাখছি। তো বলছে, ও আচ্ছা সেদিন যেন তুমি আমাকে কী প্রশ্ন করছিলে? আমি বললাম, কেন মন থেকে কি হারায় গেছে? ওই যে ভাই আমি বলছিলাম যে আপনি আপনার ফ্যামিলির দিকে এতটা খেয়াল রাখার কারণে কি আসলে বিয়ে করেননি, নাকি আপনার কোনো নিজের পার্সোনাল কোনো ব্যাপার আছে যেটার কারণে আপনি বিয়ে করেননি? দেখে তো আপনাকে অনেক সৎ, অনেক সহজ সরল মনে হয়, তাছাড়া আপনি আদৌ ভালো মানুষ, তা না হলে কি আর পুরো ফ্যামিলির দায়িত্ব আপনি নিয়ে এইভাবে চলছেন? তখন ভাসুর আমাকে বলল, হ্যাঁ শিউলি আসলে এই কথাটা তুমি যে প্রশ্নটা করছো এই প্রশ্নটা আমার কোনো বন্ধুও করেনি বা আমার ফ্যামিলির থেকেও কোনো দিন জানতে চায়নি। আমার ছোটো ভাইটা বিয়ের কথা মুখ দিয়ে বের করা মাত্রই আমার বাবা মা তোমার সাথে ওকে বিয়ে দিয়ে নিয়ে আসলো এই বাড়িতে, কিন্তু আমার কথা আজ পর্যন্ত কেউ কিছু বললো না। আর তাছাড়া আমার নিজেরও একটু প্রবলেম আছে, কিন্তু এটা আমি কী করে তোমাকে বলবো? আমি বললাম, না ভাই কোনো সংকোচ করার দরকার নেই, এত দ্বিধাদ্বন্দ্ব না করে সাপটা সাপটা বলে ফেলুন তো। আমি আপনার ছোটো ভাইয়ের বউ হলে কি হবে, বান্ধবী ভাবতে পারেন, আপনার মন তো সহজ সরল, তাছাড়া আমি একটা শিক্ষিত মেয়ে, আমি জানি বন্ধুত্ব কিভাবে করতে হয়, কোনো কিছু মনে করব না। আপনার মতো মানুষের সাথে কথা বলতে আমার ভীষণ ইচ্ছে করে, আপনার মনটা খুবই সুন্দর। তখন ভাসুর যেন একটু খুশি হয়ে বলল, ঠিক আছে শিউলি তুমি যেহেতু এত প্রশংসা করছো, আমি আজকে তোমাকে আসলে বন্ধুত্বের ছলেই কথাটা বলি। মানে আমার আসলে পুরুষ জীবনে আমি যে বিয়ে শাদী করব, কিন্তু পরের মেয়েকে সুখী করার মতো উপরওয়ালা টাকা পয়সা বা আমার চারিত্রিক মনের ভালোবাসা, মুখের মিষ্টি কথা, আর তাছাড়া আমি দেখতে শুনতে বেশ জোয়ান মধ্যে হ্যান্ডসাম আছি, সব মিলে ভালো আছি, কিন্তু একটা জায়গায় আমি পেরে উঠতেছি না। আমি বললাম, সেটা কি?
কোন জায়গায় আপনি দুর্বল? কি এমন হয়েছে যে যে কারণে আপনি পরের মেয়েকে নিয়ে আসতে এত সংকোচ করছেন? তখন ভাসুর বলল, সেটা কি তোমাকে শুনতেই হবে? আমি বললাম, হ্যাঁ, অবশ্যই আমি শুনবো। কারণ আপনি যে মানুষ, আপনার উজ্জ্বল ভবিষ্যৎ সামনে, আর আপনি খামাখা নিজের জীবন সব কিছু বিপন্ন দিয়ে সংসারের দিকে একের পর এক ঝুঁকে যাচ্ছেন কেন? কি প্রবলেম আপনার? বলেন না ভাই, যদি আমার দ্বারা আপনার কোনো নতুন কোনো বুদ্ধি খেলে। তখন বড় বাসুর বলল, শিউলি, কী বা বলি, ধরো তোমার সাথেই যদি আমার বিয়ে হতো, আমার ছোটো ভাইয়ের সাথে না হয়ে যদি আমার সাথে বিয়ে হতো, তুমি কি টাকা পয়সা আর মুখের ভালোবাসায় আমাকে ভালোবাসতে? আর কিছু লাগতো না? আমি বললাম, তা হবে কেন? একটা মেয়ে স্বামীর কাছে দাম্পত্য জীবনে বিয়ের পরে সবই আশা করে, শুধু কি টাকা পয়সা মুখের ভালোবাসাই চলে? একটা মেয়ে জীবনে স্বামীর ওই সমস্ত সুখ আহ্লাদ, রাতের ভালোবাসা, সন্তানাদি আশা করে, কত কিছু একটা ছেলেও আশা করে, একটা মেয়েও আশা করে। কেন? তখন আমার ভাসুর বলল, এই তো তুমি লাইনে আসছো, আসলে ব্যাপারটা ঠিক তাই। আমি মুখের ভালোবাসা আর টাকা পয়সা, তাছাড়া দেখতে শুনতে আমাকে হ্যান্ডসাম, আমার হাত ধরে তোমাকে বেড়াতেও কোনো দ্বিধাবোধ করবে না, ইচ্ছে করবে বেড়াতে। কিন্তু সব মিলে আমি একটা জায়গায় আসলে নিজের মনের কাছে দুর্বল, যেটা একটা পরের মেয়েকে আমি সুখী করতে অক্ষম। আসলে আমি নিজের মনের কাছে এটা ভীতু, কী হবে জানি না, কিন্তু আমার মনে হয় না আমি পরের মেয়েকে দাম্পত্য জীবনে এই সমস্ত সব মিলে সুখী করতে পারবো। আমার মধ্যে কিছু একটা কম আছে। আমি ভাসুরের কথায় তখন পুরোপুরি বুঝে ফেললাম, নিশ্চয় হ্যাঁ, তার এটাই সমস্যা। কিন্তু এটার তো ডাক্তার কবিরাজ দেখাইলে একটা এর সলিউশন ছিল, এর একটা উপায় বের হতো। তখন আমি ভাসুরকে বললাম, আচ্ছা ভাই, আপনি কি কখনো ডাক্তার কবিরাজ বা বিশেষজ্ঞ কোনো কারোর সাথে পরামর্শ করছেন এ বিষয়ে? তখন বলে, না, আমি কোনোদিনও কারোর সাথে পরামর্শ করিনি। আমি শুধু সারা জীবনে ছোটোবেলার থেকে লেখাপড়া করে এই চাকরি করি, আর এই চাকরির যা বেতন পাই এই সংসারের দিকেই টেনে আসছি এই জীবন। মানে তোমার স্বামীকে ছোটোবেলার থেকে আর আমার ছোটো বোনটা দেখতেছো, বাবা মাকে দেখতেছো, এদের কোনো কিছুতে অভাব দিইনি আমি। সুন্দরভাবে পুরো সংসারটা যেন আমার করে চলে আসতেছি, কিন্তু নিজের জন্য আজ পর্যন্ত কিছু ভাবিনি। কি করা যায় বলো তো বোন? তখন আমি বললাম, আপনারা আসলে সত্যি এরকম? আপনি কি কখনো কোনো বাইজাখানা, কোনো পল্লীতে বা কোনো আবাসিক হোস্টেলে বা অন্য কোনো মেয়ে ছেলের সঙ্গমে লিপ্ত হয়েছেন? বলে যে না না, তা কোনো দিনও না। আমার জীবনে আমি কোনো দিন কোনো মেয়ে ছেলের স্পর্শ কেমন জিনিস চোখেই দেখিনি, আর এই সমস্ত মন মানসিকতাই আমার মনের মধ্যে আসেনি। আমি বললাম, তাহলে কি করে আপনি ভাবলেন যে আপনার ওইটা ঠিক নেই বা আপনার মনের কাছে দুর্বল? এটা আপনার মনের ভয় আসলে। তখন বলছে, সেটা আমি কেমন করে বুঝবো? আমি তখন মনে মনে ভাবলাম, সেইটা একটা সুযোগ যায়, স্বামীও বিদেশ গেছে, আর তাছাড়া ভাসুরের তার এই সমস্ত বিষয়টা আমি ক্লিয়ার করে দিতে চাই। তখন আমি ভাসুরের সাথে দিনের পর দিন, রাতের পর রাত, মানে খুব সুসম্পর্কে মানে কথা বলতাম, মোবাইলে কথা বলতাম, যেটা সামনে বলতে পারতাম না সেটা রাত গভীর হলেই মোবাইলে আমি মিস কল দিলে সে কল ব্যাক করতো, আর আমার সাথে এ কথা সে কথা ঘন্টার পর ঘন্টা আলাপ করতো। এক পর্যায়ে দুজনের মধ্যে দারুণ বন্ধুত্ব সৃষ্টি হয়ে যায়। তারপরে ভাসুরকে হঠাৎ একদিন আমি আমার কষ্টের কথা বললাম, যে দেখেন ভাই, আপনার ছোটো ভাই বিয়ে করছে, সে একটা বছর পূর্ণ না হতেই, মানে আমার দাম্পত্য জীবনের সুখ আহ্লাদ কোনোরকমভাবে আমি অনুভব না করতেই সে বিদেশ চলে গেল। আর বিদেশ তো তা নিজের ইচ্ছায় যায়নি, আমার বাবা মা আসলে তাকে টাকা পয়সা দিয়ে প্রবাসে পাঠালো, কিন্তু আমার সুখের জন্য কেউ পাঠাইছে। এদিকে আমি যে কি করে থাকবো সেটা কি একবার ভেবে দেখেছেন? আমি একটা মেয়ে মানুষ, বিয়ের কিছুটা দিন স্বামীর সাথে সংসার করলাম, কিন্তু স্বামী কাছ থেকে চলে যাওয়ার পরে আমার এখন একদমই ভাল লাগে না। জানেন কি যে করি? কেউ এই উপকারের ভাগই হতে চায় না, এই উপকারের জন্য কেউ আমার পাশে এসে দাঁড়াতে চায় না। বড় ভাসুর যখন বলল, কেমন কি কথা বলছে শিউলি, এই কথা বলতে তোমার মুখে আটকাচ্ছে না? একটু সবুর করো, আমার ছোটো ভাইটা প্রবাস থেকে ফিরলেই দেখবা তোমার জীবনে আবার সুখ ফেরত আসবে। আমি বললাম, সেদিন তো অনেক দূরে ভাই, কিন্তু এখন এই যে কোলবালি জুড়ে জুড়ে কী করে আমি একলা একলা দাঁতে খিমড়ে শুয়ে থাকি, এই কষ্ট, এই যন্ত্রণার ভাগ তো কেউ নেয় না। কি করে আমি একলা থাকবো? ভাল লাগে না জানেন? এই যে আপনার সাথে কথা বলছি, মনটার মধ্যে কত কিছু বলে, কিন্তু কাকে বলবো? কে আমার এই সমস্ত কথা শুনবে? বড় বাসে বলল,
তাই নাকি? আর তাছাড়া আমি ভাসুরকে বলেছিলাম, দেখেন আপনি এতবার লজ্জাতে একটা ছেলে যে জীবনে কারোর স্পর্শে যায়নি, জীবনে কোথাও বন্ধু বান্ধবের সাথে বেড়াইতেও যাননি, তো নিজের মনের দুর্বলতাটাই সবচেয়ে বড় দুর্বলতা। একটাবার আমার কাছে আসেন তো, আপনার সাথে একটু গল্প গুজব করি। পাশু লজ্জায় মুখটা রাঙিয়ে বলল, এটা আবার কেমন কথা? যদি কেউ দেখে ফেলে বা বুঝে ফেলে তাহলে একটাবার কী হবে তুমি ভেবে দেখেছো? আমি বললাম, আপনি আমার বড় ভাই, বড় ভাসুর মানে বড় ভাই, আর আপনাকে কেউ দেখলে কে কি ভাববে? কি এমস্ত কথা বলেন? পূর্বে তো আপনার কোনো ব্যাড রিপোর্ট নেই, আপনি চাইলেই আসতে পারেন। তারপরে বড় ভাসুর বলল, সেটা কিভাবে, এখনই আসবো? আমি বললাম যে হ্যাঁ, আমার দরজাটা কোনোরকম করে মেলে দিয়ে আসে, আপনি চাইলেই এই মুহূর্তে চলে আসতে পারেন, আসুন না একবার দেখেন। ভাই আমার ভীষণ খারাপ লাগছে, আপনার মতো একটা ছেলে, জোয়ান মধ্যে ছেলে থাকতে আমি কিভাবে এখানে কষ্টে পড়ে আছি, আপনার কি একদম মায়া হয় না? তাছাড়া আপনারও ওইটা আমি একটু দেখতে চাই, আসলে কি হয়েছে, প্রবলেমটা কি? বড় ভাসুর কোনো রকম করে যেন সাহস করে আমার দরজা এসে দাঁড়ালো। তখন রাত প্রায় 2টা বেজে গেছে। আমি দরজাটা কোনো রকম মেলে রাখছিলাম তার আসার কথা শুনে। তারপরে সে ঘরের মধ্যে ঢুকতেই দরজাটা সিটকায় লাগিয়ে দিয়ে তার গায়ে যেন কোনো রকম মৃদু কম্পন, আর আমার সাথে কথা বলছে কাঁপা কাঁপা সুরে। আমি বললাম, কি ব্যাপার ভাই, আপনি এভাবে কাঁপা কাঁপা সুরে কেন কথা বলছেন? আপনার কি ভয় লাগছে কোনো কিছু? বলছে, আসলে কোনোদিন জীবনে এইভাবে গভীর রাত্রে একান্তভাবে কারো কোনো মেয়ের পাশে আমি বসে কথা বলিনি, তো এই জন্য মনের মধ্যে এরকম একটু অনুভূতি হচ্ছে, বিষয়টা আমার কাছে খুব একটা ভালো মনে হচ্ছে না। আমি বললাম, ছাড়েন তো। এ বলে হাতটা চেপে ধরে আমার বিছানাতে বসতে দিলাম, লাইটটা জ্বালিয়ে বললাম, চুপ করে এখানে বসেন আর ছোট ছোট ভাষায় আমার সাথে কথা বলেন। কি হয়েছে? আপনার গায়ে মনে হচ্ছে এমন কাপড় উঠে গেছে আপনি কোথাও চুরি করতে গেছেন। আপনি একজন সৎ মানুষ, ভালো মানুষ, আপনার কেন এই হাল হবে? বলছে, তবু শিউলি কী করে তোমাকে বলবো, এই রাত গভীরে তোমার রুমে আমি একলা, তুমি একটা যুবতী মেয়ে, আমি একটা যুবক ছেলে, ব্যাপারটা কেমন না? যদি কেউ হঠাৎ করে দেখে ফেলে বা বুঝে ফেলে তাহলে তো তাড়াতাড়ি আমাকে বিয়ের জন্য উঠে পড়ে লাগবে। তাছাড়া বিষয়টা কেমন না? আমি বললাম, ছাড়েন তো। কিসের কেমন? এই বলতে বলতে বললাম, আমি আপনার আজকে একটা পরীক্ষা নেব, আপনি দাঁড় হন। সে হাসতে হাসতে কোনো রকম দাঁড় হলো। দেখছে তার গায়ের মধ্যে কোনো এখন পর্যন্ত কম্পন যায় নেই। আমি বললাম, আপনি কি স্থির হন, আপনার ছেলে মানুষ, আপনার মধ্যে কেন এরকম হচ্ছে? বলে, আমি জানি না, আমি বলতে পারবো না। আমি বুঝতে পারলাম, খুব সহজ সরল ছেলে তো, আর একটা খাঁটি ছেলে, ওর মধ্যে কোনো রকম নড়চড় নেই। হয়তো বা আমার স্বামী বিয়ের আগে এদিক সেদিক একটু যেতে পারে, কিন্তু এর দ্বারা আমি পুরো বিশ্বাস ও একদম সলিড মানুষ। জীবনে কোনো দিন আসলেই কোনো মেয়ের সংস্পর্শে বা কারোর সাথে এইভাবে যায়নিও একলা একলা, এটা আমি বুঝে ফেলেছি, সৎ মানুষের যেটা স্বভাব। তারপরে আমি ইচ্ছা করেই তার কাঁধে হাত দেখে তাকে জড়িয়ে ধরলাম, বললাম, আমাকে ছোট বোনের মতো একটু আদর করেন তো, ভালোবাসেন তো, আপনার হাতটা আমার মাথায় রেখে একটু আশীর্বাদ করে দেন, একটু দোয়া করে দেন। তখন ভাসুর তার হাতটা যেন কাঁপছিল, আমার মাথার উপরে দিয়ে বলছে, তুমি সুখে হও, তোমাকে জন্য দোয়া করি, তুমি ভালো থেকো। তাছাড়া আমি কে এত তাকে বলছিলাম যে একটু হাতটা দিয়ে একটাবার আমাকে ধরে দেখেন না, দেখবেন অনুভূতিটা কেমন লাগে। সে কিছুতেই কোনো রকমভাবে একটু ধরল। আমি তাকে ঝাপটে ধরতে বললাম। তারপর যখন তাকে আমি জোরে করে বললাম যে, এমন কি হয়েছে দেখি তো, আপনার ছেলে মানুষ, আপনার মধ্যে তো ছেলে মানসিকতার কোনো কিছুই আমি নমুনা দেখছি না। কথাই যেন ভাসুর আমার কোনো রকম একটু রাগান্বিত হয়ে উঠলো, আমি বুঝতে পারলাম। তারপরে আমাকে খুব করে হাঁকতে ধরল বুকে। তারপরে 5টা মিনিট চুপ করে দাঁড়িয়ে থাকলাম, নীরবতা পালন করলাম, আর বললাম, কেমন লাগে বিষয়টা? বলছে, আমার খুব ভালো লাগছে অনুভূতিটা, আমার ইচ্ছা করছে আমি কালকেই বাবা মাকে জানিয়ে দিই যে তোমরা আমাকে তাড়াতাড়ি বিয়ে শাদী দাও। একটা মেয়ের সংস্পর্শে এতটা মধুর আমি আজকে এখন তোমাকে না ধরলে বুঝতে পারতাম না। আমি আসলে বাসুরকে এইটাই বোঝাতে চাইছিলাম। তারপরে তাকে বললাম, ভাই শুধু এরকমই, আপনার মনের মধ্যে আর কোনো কিছু মনে করছে না, কিছু মনে হচ্ছে না? বলছে, হ্যাঁ, কিন্তু বলে কি হবে, কি করে বলবো? আমি বললাম, কোনো দ্বিধা নেই, আপনার ভাই প্রবাসে আছে, কতদিন পরে আসবে আমি জানি না, আমার ঘোরার দিন কিচ্ছু ভাল লাগে না, এইভাবে কি চলে নাকি?
এ কথা বলতেই আসলে আমি হাতটা এক পর্যায়ে তার ওখানে তাকে ট্রাই করতে লাগলাম। দেখি না সবই তো ঠিক আছে, ও তো একদম দাঁড়িয়ে গেছে। অবস্থা দেখে আমি হাসতে লাগলাম মুখে হাত নিয়ে। আমি যখন মুচকে হাসি দিলাম, বড় ভাই আমাকে বলল, কী ব্যাপার শিউলি, তুমি হাসছো কেন? আমি বললাম, ভাই আসলে বনের বাগে তো খায়নি, আপনাকে আপনার মনের বাগে খেয়েছে। সবই তো আপনি ঠিক আছে, এই যে কী অবস্থা। আর আপনি অযথা অযথা ভয় পাচ্ছেন, কোনোদিন কারো স্পর্শে যাননি তো, তাই মনের মধ্যে থেকে আপনার ভয়টা এখনও কাটেনি। আপনি তো স্বয়ংসম্পূর্ণ, নিজে একটাবার তাকিয়ে দেখুন না। বড় ভাসুর আমার চোখে চোখ রেখে ওদিকে দেখে খুব খুশি হলো আর বলছে, তাই আমি ঠিক আছি তো? আমি বললাম, হ্যাঁ আপনি একদম ঠিক আছেন। আপনাকে বিয়ে শাদির জন্য আমরা একটা মেয়ে দেখব, কি রাজি তো? ভাসুর বলে, না কিছুটা দিন যাক না, পরে বিয়ে করি, আমার ছোট ভাইটা প্রবাস থেকে আসুক, তারপরে বিয়ে শাদি করব। তাহলে কি চলবে? আমি বললাম, হ্যাঁ কেন চলবে না। তখন আমাকে বলছে, ঠিক আছে তাহলে আমি আমার ঘরে যাই, আবার কেউ দেখে ফেললে রাত গভীরে আমি তোমার কাছে আসছি কথা বলতে, কি একটা ভাববে, আমার মনেটা আসলে অন্য কিছু নেই। আমি বললাম, তা কী করে হয়, বিয়ের সুযোগ আমি হারাইতে চাই না। তারপরে বন্ধুরা বাসরকে ফুটিয়ে ফাটিয়ে যা অনেক কিছুই হলো, বুঝতেই তো পারছো, যেন সে ছাড়েই না। পুরো একটাবার সে আমার সাথে কিভাবে যে আচরণ করলো কি বলবো তোমাদের। আমার মুখটা যেন ঘিমে লাল হয়ে গিয়েছিল, চুলটা এলোমেলো। তারপরে তাকে আমি আমার রুম থেকে বের করে দিলাম, বললাম যে ঠিক আছে আপনি যান। সে এক পা দু পা মেলে তার রুমে চলে গেল। রুমে যে খাপা খাপা কণ্ঠে আমাকে ফোন করে বলছে, শিউলি কখনো আমি বিয়ের স্বপ্ন দেখিনি, আজকে ইচ্ছে করতেছে তোমার মতো একটা সুন্দরী মেয়েকে আমি বিয়ে করব, যেন তোমার মতোই হুষ্টপুষ্ট নাদুস নদুস এরকম কোলভরা হয়। আমি বললাম, তাই এত ভালো লেগেছে? বলে, হ্যাঁ ভালো মানে কি, আমার জীবনের প্রথম তো, খুবই ইচ্ছে করতেছে এখন বিয়ে করতে। আসলে বিয়ের স্বাদ কী জিনিস আমি বুঝে গেছি। আমি আসলে বুঝতে পারিনি যে কেন আমার ছোট ভাই এত তাড়াতাড়ি আমার আগে বিয়ে করলো, সিরিয়াল ভঙ্গ করে। তখন আমি হেসে দিয়ে বললাম, ঠিক আছে যতদিন বিয়ে না করেন অতদিন আমি যদি আপনাকে এইভাবে একটু দেখাশোনা করার সুযোগ দিই, তাহলে আপনি কি আমার খেয়াল খুশি রাখবেন তো? ভাসুর বলছে, সেটা আবার কি করে, তাকে আদৌ সম্ভব? আমি বললাম, হ্যাঁ কেন সম্ভব না, আপনার ভাই যতদিন বিদেশ থেকে না আসে অতদিন আমার যা কিছু প্রয়োজনীয় আপনি কে নিয়ে এসে দেবেন। তাছাড়া যখন যেভাবে আমি আপনাকে ডাকবো আপনি আসবেন কিন্তু। বলে, আচ্ছা ঠিক আছে দেখা যাবে সেটা। তারপরে এক যায় দু যায় আমি আমার ব্রান্ডে তার কাছে পাঠাই, যেন তার মুখোশ লজ্জাটা একটু দূর করে দিতে লাগলাম। তাছাড়া আমার যখন যেটা কসমেটিক্স এটা সেটা পার্সোনাল যখন যেটা প্রয়োজন হতো তার কাছে স্লিপ ধরাই দিলে সে নিয়ে এসে দিত। যা হোক, তখন আর স্বামীর অভাবটা আমার মনের মধ্যে থেকে একটু যেন দূর হলো, আমি যেন একটু স্বস্তি হলাম, মনটা ভালো লাগলো। তখন চিন্তা হলো, স্বামী আমার প্রবাসে যতদিন থাকে থাকুক না, এখন তো একটা হিল্লা আমার হয়েই গেছে। বড় ভাষা যতদিন আছে অতদিন আর চিন্তা কিসের। তাছাড়া তাকেও আমি একটা নতুন জীবন দান করব। তার মধ্যে একটা ছেলের মধ্যে জীবনের যে একটা দুর্বলতা কাজ করতেছিল, যে আসলে সে নিজের স্বয়ংসম্পন্ন কিনা, বিবাহিত জীবনে সে আসলে পরের মেয়েকে সুখী করতে পারবে কিনা দাম্পত্য জীবনে, এই যে একটা ভয়, সব কিছু মিলে তার ধ্যান ধারণাটা আমি পাল্টে দিয়েছি। এখন সে এক পায়ে তার মনে সাহস জুগিয়ে গেছে, তাছাড়া সে বিয়ে করার জন্য এক পায়ে প্রস্তুত। আমি তার মনের মধ্যে উৎফুল্ল জুগিয়ে দিয়েছি। কয়েকটা দিন যেতেই সে নিজ থেকে আমাকে গভীর রাত্রে ফোন করলো, বলল, শিউলি আমার ভীষণ ইচ্ছে করছে তোমার সোহাগ, তোমার ওই মিষ্টি মিষ্টি কথা শুনতে। আমি বললাম, কেন, মোবাইলেই বলেন না কেন? তো বলছে, না না সেদিনের মতো যদি তোমার কাছে কোনো রকম করে একটু যাওয়ার সময় সুযোগ হতো তাহলেই বুঝি ভালো হতো। এখন রাত গভীর, প্রায় 2টা বেজে গিয়েছে, এই জন্যে আমি ফোন করছি। তোমার কি কোনো প্রবলেম আছে? আমি বললাম, না ভাই আমার কোনো প্রবলেম নেই, আসলে আমি আপনাকে জাস্ট একটু ট্রাই করলাম যে আপনি কি বলেন। আরে এক্ষুনি চলে আসুন না, আমি কি আপনাকে নিষেধ করছি? আমি ট্রাই করতেছি যে দেখে আপনি কতদিন আমার কাছে এইভাবে ফোন না করে থাকতে পারেন। তারপরে বন্ধুরা ভাসুর আমার রুমে আস্তে করে পা মেলে চলে আসলো। আমি তার আধার কথা শুনেই
দরজা আগে মেলে রাখছিলাম। রুমের মধ্যে ঢুকে সেদিনকার মতো দেখি তার গায়ে আর ঝাঁকুনি কাঁপুনি নেই। সে একজন সুস্থবান সাহস একটা ছেলে। তাকে দেখে আমি দারুণ ইমপ্রেস হয়ে গেলাম। ভাবলাম যে যাক, তার মনের মধ্যে অন্তত একটু সাহস জুগিয়েছে। এখন তাকে কিছু আর বলতে হবে না, এখন সে নিজের মতো করেই হাত চলতে পারবে। যা হোক, তারপর সে নিজ থেকে এসেই যেন আমার হাত ধরে বলছে, শিউলি, সেদিন তুমি আমার মনের মধ্যে এতটাই সাহস জুগিয়েছো, আমি যেন একটা নতুন জীবন ফেরত পেয়েছি। আমার খুব ভীষণ ভালো লাগছে, ইচ্ছে করতেছে আমি এখন বিয়ে শাদী করব। আমি বললাম, ওয়েট করুন না ভাই, আরও কিছুটা দিন যাক, এতদিন তো বিয়ে শাদী করেননি, আপনি বিয়ে করলে আমার কি হবে? তখন হাসির বলল, হ্যাঁ সেটা আমি জানি, কিন্তু আমি তো আমার ছোট ভাই প্রবাস থেকে না আসা পর্যন্ত বিয়ে শাদী করবই না। ও আসলে তারপরে করব। তুমি অতদিন চিন্তা করো না, আমি তো আছি তোমার পাশে। তারপরে বন্ধুরা, সেদিনও আমার সাথে একবার না দুবার খুব চটিয়ে সুন্দরভাবে গল্প গুজব, আর ওই সমস্ত সেই এত সুন্দর করে, তার মানে জীবনে কোনোদিন কারোর স্পর্শে সে যায়নি। সে একটা সলিড মানুষ, তার মধ্যে পরিপূর্ণ কী আছে তোমরা তো বুঝতেই পারছো। আমি যেন ভীষণ খুশি। তাছাড়া তোমরা তো আমাকে স্ক্রিনে দেখতেই পাচ্ছ, আমি যেমনি জোয়ান মদ্দা হ্যান্ডসাম, তেমনি ও একটা পুরো যুবক ছেলে, যেন একদম মিলে গেছে। তার ছোটো ভাইয়ের চেয়েও যেন সে সুন্দরভাবে আমার সাথে রসে রসের কথা, হাসি ঠাট্টা আর ওই সমস্ত একের পর এক দিয়ে আমাকে অনেক অনেক খুশি করলো। তারপরে সে এক পর্যায়ে রাত শেষ হওয়া অবধি আমার কাছে থেকে টুক করে তার পাশে তার ঘরে চলে গেল। আমাকে সে দিনের পর দিন এইভাবে আমার খেয়াল খুশি রাখতে লাগলো। এইভাবে চলতে চলতে আমি যেন তার প্রতি এতটাই দুর্বল হয়ে গেলাম মনের কাছে, তাকে মনের কাছে জায়গা করে দিয়েছি। তার ভাইয়ের যে ভালোবাসা, তার ভাইয়ের যে আমার স্বামী, সব কিছু যেন আমি আস্তে আস্তে নিজের মনের কাছ থেকে আমি কমে ভুলে যেতে লাগলাম। ব্যাপারটা যেন সব কিছু উল্টা গরমেল হয়ে যেতে লাগলো। আমি যেন তাকে ছাড়া এক মুহূর্তেও থাকতে পারি না। তার কথাবার্তা, তার আচরণবিধি সব কিছু যেন আমার মন ছুঁয়ে গেল। তাকে ছাড়া কিছুতেই আমি বাঁচব না, এমন একটা পর্যায়ে চলে গেলাম। দুজনকে ছাড়া, শুধু আমিই না, আমার বড় ভাসুরে যেন আমাকে ছাড়া একদম মুগ্ধ, পাগল। তারপরে কি করব? আমি একদিন বড় ভাসুরকে বললাম, আপনার ভাই যখন প্রবাস থেকে চলে আসবে তখন কি করবেন? এই যে এতদিনের ভালোবাসা, এই যে রসের রসের কথা বলা, রসিকতা করা, রোমান্টিকতা, হাসাহাসি, আর এই যে আমাকে নিয়ে আপনি যে সমস্ত যেভাবে চললেন, আমাকে যেভাবে খুশি করলেন দিনের পর দিন, সে সব কিছু একদম মাটিতে পিষে যাবে। কি করবেন তখন? তখন বলছে, শিউলি, কি যে বলি তোমাকে, আসলে এতটা 2-3টা বছর তোমার সাথে এইভাবে চলতে চলতে আমিও যেন তোমার প্রতি এতটা দুর্বল হয়ে গেছি, তোমাকে ছাড়া আমার একদম ভাল লাগে না। আমি তোমাকে আমার মন থেকে অনেক ভালোবেসে ফেলেছি, ইচ্ছে করে তোমার সাথেই যেন আমি সংসার করি। কিন্তু কি আর করার, ছোট ভাইয়ের বউ তুমি, এখানে সমাজ এটা মেনে নেবে না। আমি বললাম, আমি কিচ্ছু বুঝি না, আমি তোমাকে চাই, তোমাকে আমার করে নেবে? বলছে, সেটা কি করে সম্ভব? পাড়া প্রতিবেশী কি বলবে? তাছাড়া বাবা মার কাছেই বা আমি কী জবাব দেবো? আর ছোটো ভাইয়ের বউ তুমি, ছোটো ভাই যদি কখনো এ বিষয়ে আমাকে যদি মন ক্ষুণ্ণ করো কিছু বলে, একটা সংসার ভেঙে যাবে। না না, আমি এটা চাই না। আমি চাইবো তুমি তোমার স্বামীর সংসার করো। জীবনে তুমি আমার চোখ ফুটিয়েছ, চোখ তাকিয়ে দেখতে আমাকে সাহায্য করেছো, নিজের আত্মবল জুগিয়েছো তুমি, এই জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তাছাড়া তোমার স্বামীর অসম্ভবে আমি তোমাকে যতদূর পেরেছি সহযোগিতা করেছি। তুমি তো স্বামীর অভাবটা বুঝতেই পারোনি এতদিনে। যা হোক, তোমার স্বামী আসলে আমি আমার মতো দেখে নেব। আমিও তোমাকে সত্যিই ভালোবাসি, কিন্তু করার কিছু নেই। শিউলিও, যা হোক, আমি এক পর্যায়ে এটা মেনে নিলাম। তার কথায় আমার মনটা কেমন যেন সত্যিই তো আমার সুখে রাখার জন্য, আমাকে খুশি করার জন্য, আমার ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য আমার স্বামী প্রবাসে কত কষ্ট করে, মেহনত করে, টাকা পয়সা উপার্জন করে প্রবাসে এই জন্যই গেছে যে সে উপার্জন করে বাড়িতে ফিরে আমাকে সুখী করবে। কিন্তু আমার কি এটা করা ঠিক হবে? এই ভেবে আমিও চুপ হয়ে গেলাম। বাস্তবটা বড় কঠিন। আমার স্বামী তারপরে কয়েক মাস বাদেই যেন দেশে চলে আসলো। দেশে এসে যা টাকা পয়সা কামিয়েছে আমার ব্যাংক অ্যাকাউন্টেই দিয়েছিল।
আমি একটা টাকাও নষ্ট করিনি। ভাসুর বলতো, শিউলি, তোমার স্বামীর পাঠানো টাকা একটা টাকাও তোমাকে নষ্ট করতে হবে না। ওকে আসলে তুমি কড়াই গন্ডা হিসাব বুঝিয়ে দেবে, আর আমি তো পুরো সংসার চালিয়ে যাচ্ছি। তবে তোমার স্বামীর টাকা আমি চাই না, ওর উজ্জ্বল ভবিষ্যৎ ও নিজে তৈরি করে নিক। আমার তো এখনও বউ ছেলে মেয়ে নেই। দেখো বন্ধুরা, আমার ভাসুর কত ভালো। অন্য কোনো ছেলে হলে বলতো, তোমার বিদেশি টাকা তুমি ভেঙে খরচা করো, কিন্তু আমার ভাসুর তাও বলেনি। তাছাড়া সে আমাকে কতটা সাহায্য করলো, উপকার করলো। আমার শরীর স্বাস্থ্যটা যেন আগের চেয়ে অনেক বেড়ে গেছে। তারপরে তবুও যেন আমার মনটা কেমন স্বামী আসার পরও অতটা খুশি লাগছে না, যতটা খুশি আমি আমার ভাসুরকে নিয়ে এতদিন যেভাবে চলতেছিলাম। তারপরে এক যায় দু যায়, আমার স্বামী বলল, ঠিক আছে চলো তোমাকে নিয়ে একটু হানিমুন করে আসি, কতদিন তোমাকে নিয়ে বেড়াইনি। এই ভেবে আমার স্বামীকে নিয়ে আমি কক্সবাজার ঘুরতে গেছিলাম। আমার স্বামী আরও 2-3টা বন্ধু বান্ধব বা তার বন্ধুদের বউ, পুরো ফ্যামিলি নিয়ে গেছিলাম। তারপরে কক্সবাজারে যাওয়ার পরে ঘুরতে যেয়ে আমার স্বামী, কী আর দুঃখের কথা বন্ধুরা, আমাকে আরও ফ্যামিলি আরও কিছু লোকজন গেছিলো তাদের সাথে রেখে তার বন্ধুদের সাথে ওখান থেকে গাড়িতে করে আবার যেন কোথায় গেছিল। ফেরার পথে রোড অ্যাক্সিডেন্টে আমার স্বামীর প্রাণ যায়, সেই সাথে আমার স্বামীর একটা বন্ধুও চলে যায় পরপারে। তারপরে ভাগ্যের কি নির্মম পরিহাস, স্বামীর বডি আমরা গাড়িতে করে বাড়িতে নিয়ে আসলাম। কান্নার ভিড় পড়ে গেল। স্বামীর সমাধি করা হলো। স্বামীর সাথে এই বুঝি এ জলমে এ শেষ বেড়ানো। কেন যে তাকে নিয়ে কক্সবাজার ঘুরতে গেলাম, আর তার মনের মধ্যে এত শখ উদয় হলো আমাকে নিয়ে সে কতদিন বেড়াইতে যায় না, তাই তো গেছিলাম। কিন্তু কোনো দুর্ঘটন কখনো কাউকে বলে কয়ে আসে না, যেটা আমার স্বামীর সাথে হয়ে গেল। আমি আসলে তার সাথে গেলাম না, হয়তো আমারও এইরকম হতো। আমরা কয়েকটা মেয়ে ছেলে এখানে ছিলাম, আর তার বন্ধুদের সাথে সে বেড়াইতে যায় এইরকম ঘটনা ঘটলো। স্বামীর সমাধি হওয়ার পরে এইভাবে 6টা মাস চলে গেল। আমি আমার শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে চলে আসলাম। তারপরে হঠাৎ করে একদিন আমার বড় ভাসুর আমাকে নিতে আসলো। বললো, শিউলি, আমাদের বাড়িতে চলো। তুমি যতদিন আমাদের বাড়ি থেকে চলে আসছো অতদিন আমি ভালো করে পেট ভরে এক মুঠো ভাত খেতে পারি না। তুমি আমার পুরো ফ্যামিলির মন জুগিয়ে চলেছ। তুমি আমার ফ্যামিলিরই একজন। আমার আব্বু আমার বড় ভাসুরকে সেদিন বলেছিল, বাবাজি শোনো, আমার মেয়ে একটা যুবতী মেয়ে, আর তাছাড়া শুনেছি তুমি একটা অবিবাহিত ছেলে, যুবক ছেলে। তোমাদের ওই বাড়িতে আমার মেয়েকে এখন দিলে পাড়া প্রতিবেশী একটা কলঙ্কের উঠাবে, বদ কথা বলবে। তার চেয়ে আমার মেয়েকে কিছুটা দিন পরে দেখে শুনে একটা বিয়ে শাদী দিয়ে দেব। আমি তখন বাবার মুখ থেকে কথা কেড়ে নিলাম, বললাম, বাবা তুমি কাকে কি বলছো? আমার বড় ভাসুর একদম ফেস্টার মতো একটা মানুষ, খুব ভালো মানুষ, খুব ভালো মনের মানুষ। তার ইনকামের টাকায় পুরো ফ্যামিলি চলে। সে ফ্যামিলিকে দেখাশোনা করার জন্য আজ পর্যন্ত বিয়ে শাদী করে নেই। তোমরা যদি এতই চাও আমাকে বিয়ে দিতে, তাহলে তার সাথে দিলেই তো পারো। তখন আমার বাবা বলল, তোমার বড় ভাসুর কি তা তোমাকে মেনে নেবে? আমি বললাম, একবার বলেই দেখো না। বাবা যেন সামনের উপরেই আমার বড় ভাসুরকে বললো, বাবাজি তুমি কি বলো? শিউলি যা বলছে তাতে কি সম্ভব হবে? তুমি কি ওর দায়িত্ব নিতে পারবে সারা জীবনের? বড় ভাসুর বলল, তাই সে আপনি যদি রাজি থাকেন আমি কালকের মধ্যেই ওকে বিয়ে করতে রাজি আছি, কারণ ওর মতো মেয়েই হয় না, ও একটা সংসারী মেয়ে। কিন্তু আমার বড় ভাসুর আর আমার পূর্বের ইতিহাস, মনো ভালোবাসা, এগুলো তো আমার বাবা মা জানে না। বাবা যেন রাজি হয়ে গেল। বড় ভাসুরের সাথে আমি চলে গেলাম। ওদিকে বড় ভাসুর তার বাবা মাকে ম্যানেজ করে ফেলছে। তারপরে আনুষ্ঠানিকভাবে বড় ভাসুরের সাথে আমার বিয়ে হয়ে গেল। বড় ভাসুর যেন তার ভাই অসম্ভাবে আমার পুরো জীবনের দায়িত্বটা নিয়ে এল। তারপরে তার সাথে সেদিন আমার চটিয়ে বাসুর রাত হয়েছিল। কী যে স্বাদ, কী যে মজা, কী যে দাম্পত্য জীবনের সুখ আমার আগের স্বামী সে বুঝাইছিল না, কিন্তু বড় ভাসুরের সাথে আমি বুঝতে পারলাম সে একটা খাঁটি প্রকৃত মনের মানুষ। তার সাথে সংসার করতে করতে ঠিক 3 বছরের মাথায় আমি পরপর 2টা সন্তানের মা হয়ে যাই। আমার শরীর স্বাস্থ্য আরও যেন বেড়ে গেল। তারপরে ভাসুরও যেন আমার স্বামী খুব খুশি হয়ে গেল, আর শ্বশুর শাশুড়ি মুখটা উজ্জ্বল। তারপরে খুব সুখেই আমার জীবনটা কাটতে লাগলো। তো বন্ধুরা,
আমার এই ছোট্ট জীবনে ঘটে যাওয়া এই ছোট্ট গল্পটি তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওতে একটা লাইক দেবে আর শেয়ার করে তুমি তো আর প্রিয়জনকে শোনার সুযোগ করে দেবে। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল এর চেয়েও সুন্দর গল্প নিয়ে আসি তোমাদের মাঝে। ততক্ষণে সবাই তোমরা ভালো থাকবে, নিজের স্বাস্থ্যের যত্ন দেবে। আজ এ পর্যন্তই, বাই বাই।